স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি ইশরাত সুমা। ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন আজ কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে। বেড়েছে 150টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 156টির, আর অপরিবর্তিত আছে 70টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান এই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 183 কোটি টাকা। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছিল 445 কোটি টাকা শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজ মিশ্র ভাব রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের লেনদেনের তথ্য নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে এই মুহূর্তে লেনদেন কেমন দেখছেন এবং সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, ইশরাত সুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টা পর দেখছি লেনদেন সূচক এবং সার্বিকভাবে পুরো প্রক্রিয়ায় আমরা দেখছি যে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে। বাজার বিশ্লেষক আছেন যারা বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, ব্রোকারেজ হাউসগুলো রয়েছেন, তারা বলছেন যে বাজারে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে। আপনি যদি লেনদেন বা সূচকের দিকে একটু তাকান তাহলে দেখবেন যে সূচক আমরা দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক, সেটি আপনার প্রথম 3 ঘন্টায় প্রায় আপনার 13 পয়েন্ট বেড়ে 4882 পয়েন্টে অবস্থান করছিল। এবং এছাড়া আমরা দেখছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি 150টির দাম বেড়েছে, প্রায় কমেছে 156টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 70টির ক্ষেত্রে। এছাড়া আমরা যদি দেখি যে লেনদেন ভলিউম, সেটিও আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় প্রায় 200 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা শেষ কার্যদিবস অর্থাৎ গত বৃহস্পতিবারের লেনদেনের দিকে যদি তাকাই, সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে দিন শেষে লেনদেন ছিল 445 কোটি টাকা শেয়ার, যদিও আপনার সূচক পড়েছিল 32 পয়েন্ট। তো এই হচ্ছে বাজারের মোটামুটি অবস্থা। অর্থাৎ আমরা আজকের এই বাজারে যদি একটু বিভিন্ন সেক্টরগুলোর দিকে তাকাই, সেখানেও আমরা দেখছি যে আজ ইঞ্জিনিয়ারিং খাতের কিছু শেয়ারের দাম বেড়েছে, ফুয়েল অ্যান্ড এনার্জি খাতের শেয়ারগুলো কিছু কিছু দাম বেড়েছে, এছাড়া টেক্সটাইল খাতের শেয়ার রয়েছে সেগুলোর কিছু দাম বেড়েছে। তবে বাজারে যেটি হচ্ছে যে বাজারে কিন্তু আপনার যে খুব বেশি যে ইতিবাচক বা নেতিবাচক ধারা এমনটি না, আজকে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে। বাজার নিয়ে আমরা বিস্তারিত একটু জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া, আপনার কাছ থেকে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আমরা একটি দেখছি যে কদিন আগে আপনার বড় ধরনের দরপতন হলো, আবার সূচকে খানিকটা ইতিবাচক ধারা, আবার আজকে দেখছি আমরা একটা মন্দ অবস্থা বিরাজ করছে। কেন এই অবস্থা? আসলে ইফ আই গো ব্যাক, একটু যদি পিছনে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমাদের রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু বলেছিলেন কিছুদিন আগে যে 2 মাসের মধ্যে তারা সব সংস্কার কমপ্লিট করতে চান। সো এই কারণে যেটা হয়েছে, মানে একটার উপরে আরেকটা আসলে সংস্কার টাইপ বিভিন্ন চেঞ্জেস কিন্তু আসছে। তার মধ্যে আমরা দেখতে পারি যে মার্জিন রুলস কিছু চেঞ্জেস এটা আসছে, কিছু ক্লোজড অ্যান্ড মিউচুয়াল ফান্ড যেগুলো আছে ওগুলোর ব্যাপারে কিছু চেঞ্জ আসছে। তো এরকম এক্সেট্রা এক্সেট্রা। আসলে এইটার কারণেই আসলে মার্কেট যখনই দেখা গেছে যে কিছুর জন্য আসলে কোনো একটা নতুন রুলস আসছে, এটার জন্য একটু অস্থিরতা তৈরি হচ্ছে আর কি। এটার জন্যই আমরা আসলে আপ অ্যান্ড ডাউনটা দেখছি। আচ্ছা, আমরা দেখছিলাম যে মার্জিন রুলসের ক্ষেত্রে আদালতের একটি স্থগিতাদেশ ছিল, তো সেটির কি অবস্থা? সেটা আমি যতদূর আজকে শুনতে পেয়েছি, হিয়ারিংটা মনে হয় একটু পোস্টপোন হয়েছে। এই কারণে কিন্তু আজকে সকালে আমরা কিন্তু মার্কেট একটু আপ দেখতে পেয়েছি। এরপরে এখন আবার একটু ভলাটাইলের মধ্যেই আছে, আপ ডাউনের মধ্যেই আছে। সো আমার ধারণা যে কোর্টের এই ইস্যুটা যখন কাটিয়ে আসবে, রেজাল্ট যেটাই হোক না কেন, যখন এই রেজাল্টটা চলে আসে তখন আমার ধারণা যে মার্কেট আবার একটু স্টেবল হবে। এখানে আমরা দেখেছি এই একই সময় কিন্তু আপনার আরও বেশ কতগুলো আপনার এসছে। আমরা দেখেছি যে বাজারে আপনার কয়েক সপ্তাহ আগে মিউচুয়াল ফান্ড বিধিমালা, সেটি কিন্তু আপনার এসেছে। এবং একই সাথে আমরা বেশ কয়েক সপ্তাহ আগে দেখেছিলাম যে আপনার যে 5টি যে আপনার ইসলামী ব্যাংকের যে আপনার শেয়ার একীভূতকরণ প্রক্রিয়া চলছে, অর্থাৎ আপনার বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে আপনার শেয়ারের ভ্যালুটা শূন্য হয়ে গেছে। তো এই সবগুলোর প্রভাব বাজারে রয়েছে। তবে এই প্রভাবগুলো আসলে কাটিয়ে উঠতে বাজারের উন্নয়নে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনি কি মনে করেন? আমার মনে হয় যেসব পদক্ষেপ এখনই নিচ্ছে সেগুলো আসলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে এগুলো আসলে পজিটিভ পদক্ষেপ হয়েছে কিনা। কারণ আপনি জানেন যে এখন যদি একটা বীজ আমি রোপণ করি তাহলে কিন্তু এটা
একটা গাছ হয়ে উঠতে কিন্তু সময় লাগে। সেরকম সিমিলারলি যে কোনো রকম আপনি রেগুলেটরি চেঞ্জেস বা অ্যাডিশনস যখন আপনি আনবেন, এটার রেজাল্টটা পেতে কিন্তু একটু সময় লাগবে। সো আমার ধারণা যে একটু সময় নিয়ে আমরা যদি ওয়েট করি, রেগুলেটরের কাজটা করতে দিই, তারা কিন্তু জানিয়েছেন যে উইদিন 2 মান্থস তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে আমার ধারণা যেসব নিয়মগুলো এখন আসছে, এগুলো পরবর্তীতে বাজার যখন একটা বুলিশ মোমেন্টামে যাবে, তখন আশা করি এই রুলসের কারণেই সাস্টেইন হবে ইনশাল্লাহ। সবশেষ যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনার যে বাজারে যেরকম একটি সিচুয়েশন যাচ্ছে, এই অবস্থায় আপনার বিনিয়োগকারীদের আসলে আচরণটা কেমন হওয়া উচিত? আমি সবাইকে সাজেস্ট করব যে ভালো শেয়ারে সবসময় আপনারা যদি থাকেন, তাহলে কখনোই আমার খুব অল্প সময় মানে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ দেখেন যা ঝড় যেগুলোই আসছে মার্কেটে, সবই কিন্তু আসলে বন্ধ কোম্পানি বা একটু ডিক্লাইনিং কোম্পানির উপরেই আসছে। আমরা যদি একটু ভালো শেয়ারের কথা বলি, ভালো শেয়ারের সেগুলোর দামও যেরকম একটা স্টেবিলিটি রয়েছে, পরবর্তীতে কিন্তু গোয়িং ফরওয়ার্ড তাদের একটা প্রসপেক্টও কিন্তু সবসময় থাকে। জনাব আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইরশাদ সুমা, আসলে যেমনটি শুনছিলেন যে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে, আমরা লেনদেনের মাঝামাঝি রয়েছি। প্রথম 3 ঘন্টায় বাজারের কী পরিস্থিতি সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে। এরপরই আসলে বোঝা যাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কত পয়েন্টে গিয়ে দাঁড়ায় এবং দিন শেষে লেনদেন কী পরিমাণ দাঁড়ায়। তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইরশাদ সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ। আজ থেকে বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহক সেবা বন্ধ। সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়া ফাড়া নোট ও বিনিময় সহ সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করে দিচ্ছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। আজ থেকে একযোগে মতিঝিল সহ সব অফিস থেকে গ্রাহক সেবা বন্ধ হচ্ছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে উদ্যোক্তাদের জন্য শিল্প প্লট বরাদ্দ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের 20টি শিল্পনগরীতে 871টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে বলে বিসিকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরি ও শিল্প কারখানা স্থাপনের সহায়তা দিতে নিয়মিত কাজের অংশ হিসেবে এসব শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। প্লটে বিদ্যুৎ, গ্যাস, পানি, ড্রেনেজ, রাস্তা সহ অন্যান্য অবকাঠামোর সুবিধা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া গত 11 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং তা আগামী 10 ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া বিসিকের ওয়েবসাইটে প্লটের আবেদনের প্রয়োজনীয় শর্ত বিস্তারিত নির্দেশনা রয়েছে। বাংলাদেশের মধ্যে দিয়ে ভুটানে পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে। শনিবার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের ব্যবস্থা রয়েছে। পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের মধ্যে এই কার্যক্রম শুরু হয়। 22 নভেম্বর থেকে শুরু হয় এই কার্যক্রম, আগামীকালও চলবে। 3 দিনে চট্টগ্রাম বন্দর থেকে 15 টনের একটি চালান বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে। দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হলে এশিয়ার স্থলবেষ্টিত দেশটি বাংলাদেশের ওপর দিয়ে কিলোমিটার পথ পাড়ি দিবে। উল্লেখ্য, 2023 সালের 22 মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট প্রোটোকল সই হয়। সচিব পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সম্মত হয় যে পারস্পরিক সুবিধাজনক সময়ে 2টি ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর চুক্তিটি কার্যত হবে, সই হবে। নওগাঁর গ্রামে গ্রামে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে। গাছ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে খেজুর গাছ কমতে থাকায় হতাশ তারা। দেশ জুড়ে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। উত্তরাঞ্চলের অনেক জায়গায় সকালে ঘন কুয়াশা থাকছে, বিকেলে সূর্যের আলো কমে গেলেই শীত অনুভূত হতে থাকে, রাতে তীব্রতা বাড়ে।
প্রকৃতির এই পালা বদলে শীত এখনো জেকে না বসলেও খেজুরের রস সংগ্রহ করতে প্রস্তুতি শুরু করেছেন নওগাঁর চাষিরা। খেজুরের গাছ এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, দিনা 10 পর থেকে রস নামা শুরু হবে। এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি, তারপরে বাটাল দিয়ে লাগাবার রস নামাবো, গুড় রসের আবার গুড় বানাবো। এই রসটা শীতের পিঠার জন্য সবাই খুবই ভালোবাসে এই জিনিসটা। যত বেশি শীত পড়ে ততই মিষ্টি রস দেয় খেজুর গাছ। একটি গাছ থেকে 10 বছর পর্যন্ত প্রত্যাশিত রস পাওয়া যায়। খেজুরের পাতা দিয়ে তৈরি হয় আকর্ষণীয় পাটি। জ্বালানি হিসেবেও এর ব্যবহার রয়েছে। তবে দিন দিনই কমে যাচ্ছে এই গাছের সংখ্যা। গাছ মনে করো অল্প বয়স হচ্ছে, লাগাচ্ছে, মরে যাচ্ছে, কমে যাচ্ছে। তার পরিবর্তে আরো গাছ লাগানো উচিত। বয়স হয় গাছটা লাগালে সে গাছটা লাস্টিং করে, রস ভালো হয়। দিন যাচ্ছে গাছ যাচ্ছে কমে, সংগ্রহ হচ্ছে না, আবার নতুন গাছ লাগানো লাগবে। নওগাঁ শহরে আমাদের প্রায় 40 হেক্টর জমিতে খেজুর গাছ লাগানো আছে, আমাদের সরকারি হিসেব যেটা। তবে আমরা যেহেতু জলবায়ুর পরিবর্তনের মধ্যে পড়ে গিয়েছি, আমাদের শীতকাল কখন আসছে কখন যাচ্ছে, আর শীতকালের সাথেই তো খেজুরের রসটা অনেকটা সম্পৃক্ত। আমাদের অনেক আগেই কেউ কেউ খেজুরের রস সংগ্রহ করছে এবং সেটা সংগ্রহ করছে সঠিক পদ্ধতিতে হয়তো করছে না। সাধারণত প্রতি লিটার খেজুরের রস 20 থেকে 30 টাকায় বিক্রি হয়। আর এই রস থেকে তৈরি প্রতি কেজি গুড়ের জন্য গুনতে হয় 150 থেকে 190 টাকা। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। সবশেষ প্রতি ভরি স্বর্ণের দাম 1353 টাকা কমানো হয়। নতুন দাম গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। সে অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,08,167 টাকা, 21 ক্যারেট স্বর্ণের দাম 1,98,696 টাকা এবং 18 ক্যারেট 1,70,317 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,41,647 টাকা। আন্তর্জাতিক বাজারে আজও ওঠানামা করছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $58.6। আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেলের দাম $64.54। অন্যদিকে দুবাই বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $65.20। আর ভারতের বাজারে বিক্রি হচ্ছে $64.31। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।